আপনাদের মাধ্যমে পেয়েছি। আমি সেই জন্য কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানের উদ্যোক্তা তারিকুজ্জামান খান তারেক। আমার এই প্রতিষ্ঠানের সামনে দিয়ে যখনই যেতাম তখনই আমি তাকিয়ে তাকিয়ে যেতাম, আর মনে হতো কিভাবে এখানে ভিতরে কি আছে একটু দেখা দরকার, যাওয়া দরকার, কিন্তু সুযোগ পেতাম না, কাকে চিনি না, কিভাবে ঢুকবো। যাই হোক, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপ্রধান, উপস্থিত রয়েছেন মাননীয় প্রধান অতিথি, যাকে আপনারা বাংলাদেশের আনাচে কানাচে সবাই চেনেন, একজন লেখক যিনি শিশুতোষ থেকে শুরু করে সব রকম লেখাই লেখেন এবং শিক্ষাবিদও বটে। এই উপস্থিত রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, উপস্থিত রয়েছেন আরো অনেক বিদগ্ধ শিক্ষাবিদ জিব্রান সহ সকলকে, এবং আমার সামনে উপস্থিত প্রিয় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের দিনের এখন সন্ধ্যা, এই সময়টা আসলে আলোকিত করার একটা আকাঙ্ক্ষা নিয়ে যে প্রোগ্রামটা, অনুষ্ঠানটা হচ্ছে, সেই অনুষ্ঠানটা মনে হয় রাতের অন্ধকারটাকে যেন আলোকিত করে ফেলেছে। উন্নত জীবন এই বিষয়ক ডাক্তার লুৎফর রহমানের লেখা বইটি যখন 8টি প্রতিষ্ঠানে উত্তরার মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত হলো, তখন তারিকুজ্জামান, আমি এই লাইব্রেরির প্রধান পৃষ্ঠপোষক গ্রন্থাগারটির, উত্তরা পাবলিক লাইব্রেরির, তারিকুজ্জামান অত্যন্ত শ্রদ্ধার সাথে আমাকে দেখে, আমিও তাকে অত্যন্ত স্নেহ করি এই কারণে যে অদম্য একটা ইচ্ছা নিয়ে সে শূন্য থেকে ছুটে চলেছে একেবারে 100-র দিকে। সত্যি তার এই ছোট চেলাটাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করে সম্মান করি। এই তখন আমার সাথে আলাপ করলো যে এই করতে চাই। আমি অবশ্যই, একটা ভালো উদ্যোগ তোমার। প্রতিষ্ঠানটা এই উত্তরা পাবলিক লাইব্রেরি তো এখন অনেক বইয়ের কেনা বেচার লাইব্রেরিকেও লাইব্রেরি বলা হয়। কাজে আমরা যে লাইব্রেরি, যেখানে গ্রন্থ সমূহ থাকবে সাজানো গোছানো, এবং সেখান থেকে আমি মন মতো একটি গ্রন্থ নিয়ে পড়াশোনা করব, পড়বো এবং আলোকিত হব, এবং সেই অনুভূতিগুলো নিজে গ্রহণ করব, লেখকের অনুভূতি এবং আমার অনুভূতির সাথে সেটা মিলিয়ে চেষ্টা করব সমাজে অন্যান্য জায়গায় বিতরণ করার জন্য। কারণ জ্ঞান বিতরণ না করে, যেটা জাফর ইকবাল স্যার করেন, জ্ঞান বিতরণ করে যাচ্ছেন, আনন্দ বিতরণ করে যাচ্ছেন, সেরকম বিতরণ না করলে সেই জ্ঞান এবং আনন্দের তো কোনো মূল্য নাই। আমি আমার ভিতরে রাখলাম, তো এই জ্ঞানের কোনো মূল্য নাই, এই আনন্দের কোনো মূল্য নাই। কাজেই এই যে একটা উদ্যোগ উত্তরার পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে তারিকুজ্জামান খান নিয়েছেন, যে আমাদের ছাত্রছাত্রীদেরকে স্কুলে অভিভাবকদের সম্মতিক্রমে, শিক্ষকদের সম্মতিক্রমে বইগুলো দিয়ে, তাদের একটা নির্দিষ্ট সময় দিয়ে বইটা পড়েছে এবং সেই বই উপলব্ধি করেছে, বইয়ের লাইনগুলো তারা বুঝতে শিখেছে, বুঝতে চেষ্টা করেছে এবং নিজের অনুভূতি প্রকাশ করেছে, প্রতিক্রিয়াটা ব্যক্ত করেছে। কাজে এর চেয়ে বড় পাওয়া আমার মনে হয় নাই। আমার গ্রন্থাগার থেকে গ্রন্থ পড়ে নিজেকে আলোকিত করা, বিকশিত করা, নিজেকে আলোর তৃষ্ণায়, আরো জ্ঞানের তৃষ্ণায় তৃষ্ণার্ত করা, এর চেয়ে বড় আর জায়গা নাই। কাজেই এই অনুষ্ঠানের মাধ্যমে যাদেরকে সম্মানিত করা হবে, বিজয়ী ঘোষণা করা হয়েছে, এবং তাদেরকে আমাদের প্রধান অতিথি, সভাপতি এবং অন্যান্য অতিথিরা মিলে পুরস্কৃত করবেন, তারা যে কি আনন্দ পাবে, এবং তারা যে এই ডিভাইসকে, যেটা আমাদের অনেকেই বলে গেলেন যে ডিভাইস কিন্তু খারাপ না, কিন্তু এই ডিভাইসে যে আমি পৃথিবীর সকল গ্রন্থের যে কোনো বইয়ের সার্চ করে যে কোনো পাতায় যে আমি পড়তে পারি, এটাও কিন্তু অনেক বড় একটা সুন্দর সুযোগ আমাদের তৈরি করে দিয়েছে। কিন্তু এই ডিভাইসটাকে আমরা যেরকম
ছোটবেলায় পড়েছি বিজ্ঞানের অভিশাপ, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ রচনা আসতো আমাদের। কাজে সেই রকম একটা বিষয় আছে যে ডিভাইসটা আমি ব্যবহার করব, আমার সন্তান বা আমার ছাত্রছাত্রীরা ব্যবহার করবে, কি কাজে ব্যবহার করবে? সেই কাজটা যদি বই পড়ার কাজ হয়, সেই কাজটা যদি জ্ঞানমূলক হয়, সেই কাজটা যদি আমার সৃজনশীল মেধা বিকাশের সুযোগের ক্ষেত্র হয়, তাহলে নিশ্চয়ই সেটা খারাপ হবে না। কিন্তু বেশিরভাগই আমরা দেখছি এই ডিভাইসটা গেমস, খেলা, নানা রকম কাজে আমাদের ইয়াং জেনারেশন ব্যবহার করছে। সেই দিকটা আমাদের মাথায় এসছে এবং উত্তরা একটা পাবলিক লাইব্রেরি করার পরিকল্পনা গ্রহণ করেছে। তখন থেকেই আমি তারেকুজ্জামানের পাশে আছি, চেষ্টা করেছি তার সাথে থাকার, কিন্তু তার যে অদম্য ইচ্ছা, এটা দমিত হবে না যে পর্যন্ত ওই 0 থেকে 100 না 100-তে না পৌঁছাবে সে। তা আমি মনে করি এই ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটতে যাচ্ছে, কারণ শুধু এই কাজটি সে করে নাই। প্রতিটা অনুষ্ঠানে এসএসসি যখন রেজাল্ট হলো, এসএসসিতে যারা উত্তরার মধ্যে জিপিএ 5 পেয়েছে তাদেরকে সম্মাননা দিয়ে একটা উৎসাহিত করা হলো। এইচএসসি এরকম প্রত্যেকটা রত্নগর্ভা মা দিবসে, বাবা দিবসে সেরা বাবা, এই সকল অনুষ্ঠানগুলো এই পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠাতা সভাপতি তারেকুজ্জামান এত নিষ্ঠার সাথে করে যাচ্ছে। তার চাল নাই চুলো নাই আমি জানি, তারপরেও কিন্তু হতাশ হয়নি, সে অদম্য ইচ্ছায় সে করে যাচ্ছে। এটা নিশ্চয়ই একটা ফুটন্ত ফুলের মতো একসময় আলোক দান করবে, সেই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। এই কারণে যে আমাদের জাফর ইকবাল স্যার বলবেন, আমি একটু কথায় শুধু জাফর ইকবাল স্যারের উদ্দেশ্যে বলতে চাই, স্যার অনেক বড় মাপের একজন মানুষ, যে আমাদের যে কারিকুলামটা এখন এটা অত্যন্ত দেওয়া হয়েছে 6-7 থেকে এটা কার্যকর করতে বলা হয়েছে। এটা সত্যি খুবই কারিকুলামটা চমকপ্রদ এই কারণে যে এটা সৃষ্টিশীল এবং করে শিখবে। আমরা জানি লার্নিং বাই ডুইং, লার্নিং বাই হিয়ারিং এন্ড লার্নিং বাই সিইং। লার্নিংটা 3টা, আরো অনেক কিছু আছে, অনেক কিছুর মাধ্যমে লার্নিংটা এনশিওর করা যায়। তার মধ্যে এই 3টা খুবই জরুরি। এই 3টা কাজই ক্লাসরুমে করানো হয়। কিন্তু আমার দুঃখ এখানে যে আমাদের শুধু ঢাকা ময়মনসিংহ বা বিভাগগুলোর প্রতিষ্ঠানগুলোর কথা চিন্তা করলে তো হবে না, সারা দেশের প্রতিষ্ঠানগুলোর কথা চিন্তা করতে হবে। গ্রামে গঞ্জে যে সকল প্রতিষ্ঠান আছে এখানে বহু মেধাবী ছাত্রছাত্রী আছে, কিন্তু এক একটা শ্রেণীতে 60 থেকে 100 জন বাচ্চা, একজন মাত্র শিক্ষক, তিনি কি করে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, যেটা ধারাবাহিক মূল্যায়নের কথা বলা হয়েছে, প্রত্যেকটা ছাত্রকে কিভাবে ইভালুয়েট করবেন আমি কিন্তু ভেবে পাই না। এটা কিন্তু তারপরে এটা তো একটা মানে ল্যান্ডমার্কিং ব্যাড সাইড আছে। আরেকটা ল্যান্ডমার্কিং ব্যাড সাইড হলো যে প্রত্যেকটা বিদ্যালয়ে, এমপিওভুক্ত বিদ্যালয়ে 20-21টা পদ আছে, সেখানে শিক্ষক আছেন 11-12 জন প্রত্যেকটা। এর ব্যতিক্রম 2-1টা ছাড়া বাকি বেশিরভাগ প্রতিষ্ঠানে তাই। এরা প্যারা টিচার নিয়ে কোনো মতে প্রতিষ্ঠান চালায়। এদের পক্ষে কি এই কারিকুলামটা বাস্তবায়ন করা সম্ভব? এই প্রশ্ন রেখে আমি আমার বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।